নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনছেন বিমল করের কিকিরার উপন্যাস ঘোড়া সাহেবের কুঠি। আগে কি হয়েছে সেটা একটু বলে নিই। কিকিরা আর তারাপদ পুজোর মধ্যে কলকাতা ছেড়ে গেছে কালীপাহাড়ি নামক এক কয়লাখনি অঞ্চলে কিকিরার ছোটবেলার বন্ধু ফকিরের বাড়িতে। ঘোড়া সাহেব নামক এক সাহেবের প্রাক্তন ও পরিত্যক্ত কুঠি বাড়ি, যার অধিকার ফকিরবাবুর পরিবারের, তাই নিয়ে চলছে কিছু পারিবারিক অশান্তি ফকিরবাবু আর তার খুড়তুতো ভাইয়ের মধ্যে। এই কুঠি বাড়িকে কেন্দ্র করে ঘটেছে কিছু অলৌকিক ঘটনা, যার কোনো ব্যাখ্যা নেই। ম্যাজিশিয়ান কিকিরা তারাপদকে নিয়ে তাই এসেছেন এই অলৌকিকতার জট খুলতে, বন্ধুকে সাহায্য করতে। একে একে নানা চরিত্রের সাথে পরিচয় ঘটেছে তাদের। ফকিরের ছোট কাকা সন্ন্যাসী হয়েছিলেন, পরে সাপের কামড়ে মারা যান। এক সাধু বাবা এসেছিলেন কালীপাহাড়িতে। ঘোড়া সাহেবের কুঠিতে নাকি তাকেই গুলি করে কেউ, কিন্তু তিনি 3 তলা থেকে লাফিয়ে অদৃশ্য হন। ফকিরের ছোট ছেলে বিশু নাকি এই ঘটনা দেখেছে, আর তারপর থেকেই সে বিভ্রান্ত। তাকে কড়া ডোজের ওষুধ খাইয়ে শান্ত করে রাখা হয়। এর মধ্যে কিকিরা আর তারাপদ দেখে এসেছে ঘোড়া সাহেবের কুঠি। সেখানে তারা আবিষ্কার করেছে দোতলায়, যা 3 তলা বাড়ির মতোই উঁচু, এক গোপন সিঁড়ি আর ডবল জানলা, যেটা ম্যাজিশিয়ানদের মতন কেউ ব্যবহার করে অদৃশ্য হয়ে যেতে পারে। রহস্য ক্রমেই দানা বাঁধছে। সূত্র আছে কিছু, কিন্তু সমাধান নেই এখনো। শুনতে থাকুন বিমল করের উপন্যাস ঘোড়া সাহেবের কুঠি, আজ 3য় এবং অন্তিম পর্ব। অষ্টম পরিচ্ছেদ। ঘোড়া সাহেবের কুঠি থেকে ঘুরে আসার পর 3-4টে দিন দেখতে দেখতে কেটে গেল। এই কদিনে কিকিরা যেন সামান্য কাহিল হয়ে পড়েছেন। আপন খেয়ালে যে তিনি কি করছেন তারাপদ বুঝতে পারত না। অর্ধেক সময় ঘরে বসে কিছু ভাবছেন, না হয় কাগজ পেন্সিল নিয়ে কুঠি বাড়ির নকশা করছেন, কিংবা ফকিরের সঙ্গে কথা বলছেন। কিকিরা ফাঁকে ফাঁকে কুঠি বাড়ির বাইরে বাইরেও ঘুরে আসছিলেন লোচনকে নিয়ে। তারাপদকে একরকম ছুটিই দিয়েছেন, বলেছেন তামাশা করে, নাও হে তারাপদ বাবু, খেয়ে আর ঘুমিয়ে গায়ে লাগিয়ে নাও কদিন, তারপর তোমার এলেম দেখা যাবে। আসুক চন্দন। তারাপদর বাস্তবিক কিছু করার ছিল না। খাওয়া আর ঘুম ছাড়া করার কি বা আছে? ফকিরদের বাড়িতে পুরনো বইপত্র ছিল, কিছু সেকেলে বই, সেই বই পড়ে সময় কাটাতো, আর বিকেলের দিকে ঘুরে বেড়াতো এদিক ওদিক। একদিন কিকিরার সঙ্গী হয়ে কুঠিবাড়ির বাইরেও ঘুরে এসেছে আবার। কিকিরা যে একটা মতলব বাঁটছেন, তারাপদ সেটা বিলক্ষণ বুঝতে পারছিল, কিন্তু মতলবটা যে কি তা ধরতে পারছিল না। এমন সময় চন্দন চলে এলো। ত্রয়োদশীর দিন। স্টেশনে জিপ নিয়ে গিয়েছিল নকুল, সঙ্গে তারাপদ। জিপ গাড়িতে আস্তে আস্তে 2-5টা কথার পর চন্দন বলল, কত দূর এগোলো ব্যাপারটা? তারাপদই বলল, কিকিরাই জানেন। তুই কিছু জানিস না, তাহলে করছিস কি? আমি কিছুই করছি না, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, আর মাঝে মাঝে কিকিরার হেঁয়ালি শুনছি। তোর দ্বারা না কিছু হবে না তারা, এত অলস হয়ে গিয়েছিস। কদিনে চেহারাটাও তো নাড়ুর মতন গোল করে ফেলেছিস, গালে চর্বি জমে গিয়েছে। তারাপদ হাসল, বলল, টাটকা দুধ, ঘি, মাছের ব্যাপার, বুঝলি না? চন্দন বন্ধুর পিঠে থাপ্পড় মারল।
হাসল, তারপর বলল, এই ঘোড়া সাহেবের কুটিটা কি বস্তু রে? কলকাতাতেই কিকিরার মুখে চন্দন ব্যাপারটা মোটামুটি শুনেছিল। বাড়িতে একটা চিঠিও পেয়েছিল তারাপদর। তারাপদ বলল, বস্তুটা একটা পুরনো ভাঙাচোরা কেল্লা বলতে পারিস। সেকেলে সাহেব শুভর ব্যাপার, দুহাতে টাকা উড়িয়ে বাড়ি বানিয়েছিল। চন্দন বলল, সেখানে কিছু পাওয়া গেল? না, তবে একটা ব্যাপার জানা গিয়েছে, আমি নিজেও দেখেছি প্রমাণ। কেউ একজন ওখানে আস্তানা গেড়েছিল হালে, হয়তো এখনো গেড়ে আছে। লোকটা কে? বলতে পারবো না। নকুল জিপটাকে থামিয়ে নিয়ে রাস্তায় নামল। বনেট খুলে কি যেন করে আবার বন্ধ করল। ফিরে এসে গাড়িতে উঠল। কি হয়েছিল নকুল? তারাপদ জিজ্ঞেস করল। ও, হরনের তারটা খুলে গিয়েছিল বাবু, লাগাই দিলাম। আবার গাড়ি চলতে শুরু করলে চন্দন বলল, কিকিরার বন্ধুর ছেলে কেমন আছে? এখন একটু ভালো শুনেছি। আমি ছেলেটিকে সামনাসামনি দেখিনি, ওই তফাৎ থেকে দেখেছি। অবাক হয়ে চন্দন বলল, সে কি, তুই আজ হপ্তাখানেক হলো এখানে রয়েছিস, ছেলেটাকেই দেখিস নি? কেমন করে দেখব, ও নিচে আসে না, ওকে আসতে দেওয়া হয় না। দোতলায় নিজের ঘরেই থাকে বেশিরভাগ সময়। কিকিরাও দু একদিন মাত্র ওই ওপরে গিয়ে ওকে দেখে এসেছেন। চন্দন আর কিছু বলল না, সামনের দিকে তাকিয়ে থাকল। নকুল গ্রামের পথ ধরল এবার। দুপুর আর বিকেলটা চন্দন আয়েশ করে কাটালো, খেলো, ঘুম দিল। তারাপদও আর কিকিরার সঙ্গে বকবক করল। এই একটা হপ্তা কেমন করে কেটেছে তার বৃত্তান্ত শোনালো তারাপদ বন্ধুকে। কিকিরা যতটা পারলেন ফকির, অমূল্য, ঘোড়া সাহেবের কুঠি, এ সবের ইতিহাস শোনালেন চন্দনকে। তারপর বললেন, আজ রাত্রে আমরা একটা কনফারেন্স করব স্যান্ডেলউড, তুমি, আমি আর তারাপদ। তার আগে তোমায় একটা দুটো খুচরো কাজ করতে হবে। কি কাজ? ফকিরের ছেলে বিশুকে একবার দেখবে, আমি ফকিরকে বলে রেখেছি। সেই সঙ্গে ফকিরের পায়ের চোটটা। ফকিরবাবুকে তো সকালে দেখলাম, ও দেখার কিছু নেই, গোড়ালি মচকালে সারতে সময় লাগে। তবু একবার দেখো। বেশ, দেখব। বলেই চন্দনের কিছু মনে হলো, বলল, বিশু নিচে নামবে না আমাকে ওপরে যেতে হবে? দেখি কি হয়, তবে সন্ধ্যের পর আমি আর সময় নষ্ট করতে চাই না। আমরা তিনজনেই বসব, বুঝলে? মাথা নাড়ল চন্দন। যা বলেছেন কিকিরা তাই হবে। সন্ধ্যের মুখে চা খাওয়ার সময় ফকির নিজেই বিশুকে নিয়ে নিচে এলেন। ভবানীও সঙ্গে ছিল। ফকির অল্প খোঁড়াচ্ছিলেন, সকালের মতনই। কিকিরা বললেন, তুমি যতটা কম সিঁড়ি ভাঙাভাঙি করলেই তো পারো ফকির, আমরাই উপরে যেতাম। ফকির হাসলেন, বললেন, চেয়ারে পা তুলে বসে থাকা কি আমাদের পোষায় কিঙ্কর? আগে এসব চোট গায়ে মাখতাম না, এখন ভাই বয়স হচ্ছে। বলে চন্দন আর তারাপদর দিকে তাকালেন। আমার ছেলেকে আনলাম, বলে বিশুকে দেখালেন। তারপর ভবানীকে দেখিয়ে বললেন, আমার ভাগ্নে, বিশুর খুব বন্ধু। কিকিরা বিশুকে কাছে টেনে নিয়ে আদর করে বসালেন। ভবানীকে বসতে বললেন।
তারাপদ বিশুকে মনোযোগ দিয়ে দেখছিল। ফকির সুপুরুষ ঠিকই, কিন্তু বিশু তার বাবার চেয়েও সুন্দর। বিশুর ভাই অংশুকে আগেই দেখেছে তারাপদ, গল্প টল্পও করেছে। ছেলে মানুষ, স্কুলে পড়ে। অংশুও দেখতে ভালো, তবে বিশুর মতন নয়। ওদের বোন পূর্ণিমাকেও দেখেছে তারাপদ, বাচ্চা মেয়ে, খানিকটা দুরন্ত, সেও চমৎকার দেখতে। মাঝে মাঝে নিচে এসে কিকিরার ওপর হামলা করে যায়। তারাপদকে বেসমের লাড্ডু খাইয়েছিল। বেশ মেয়ে। তবু ভাই বোনদের মধ্যে বিশু সেরা। ছিপছিপে চেহারা, গায়ের রং খুবই ফর্সা, এক মাথা কোঁকড়ানো চুল, কাটা কাটা মুখ চোখ, ঠোঁট দুটো পাতলা, সবই সুন্দর। কিন্তু বিশুর মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ, চোখ দুটোই ঘুম ঘুম ভাব। ভবানীকেও দেখল তারাপদ। সাধারণ চেহারা, তবে চালাক চতুর বলেই মনে হয়। চন্দন বিশুকে দেখছিল। ফকিরকে বলল, এখানে দেখা হবে না, আপনি ওকে নিয়ে পাশের ঘরে চলুন। বলেই একটু থেমে হঠাৎ বলল, আচ্ছা, ওকে কি কোনো ঘুমের ওষুধ খাওয়ানো হয়? হ্যাঁ, ডাক্তারবাবু যা দিয়েছে তাই খায়। কবার খায়? 2-3 বার বোধ হয়। এতবার? আশ্চর্য। চলুন পাশের ঘরে যাই। চন্দন উঠল। ফকির বিশুকে নিয়ে পাশের ঘরে চলে গেলেন। কিকিরা ভবানীর সঙ্গে কথা বলতে লাগলেন। তারাপদ একটা সিগারেট ধরালো, ধরিয়ে বিশুর কথা ভাবতে লাগলো। হঠাৎ কিকিরার একটা কথা কানে গেল। কিকিরা ভবানীকে বলছেন, তুমি এখন এখানেই থাকবে কিছুদিন, না ফিরবে? ভবানী বলল, কালী পুজো পর্যন্ত থাকব। তারাপদ অন্যমনস্কভাবে ভবানীর দিকে তাকালো। কেন তাকালো সে বুঝতে পারল না। চোখের দিকে তাকালো। কটা চোখ, জোড়া ভুরু। তারাপদর কেমন অস্বস্তি হচ্ছিল। ভবানী উঠে দাঁড়ালো। আমি যাই মামা, বড় মামুর দেরি হবে। যাবে? এসো। ভবানী চলে গেল। তারাপদ দরজার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর উঠে নিঃশব্দে দরজার কাছে গেল। মুখ বাড়িয়ে দেখল বাইরেটা। ফিরে এসে নিচু গলায় বলল, কিকিরা, ভবানী বাইরে দাঁড়িয়ে আছে। কিকিরা বললেন, তুমি বসো। ফকির আর বিশু আরও খানিকটা পরে এ ঘরে এলো। চন্দনও পেছনে পেছনে। ফকির অবশ্য আর বসলেন না, বললেন, কিঙ্কর, আমরা যাই, সকালে দেখা হবে। ও ভালো কথা। কাল একবার অমূল্যদের বাড়ি যাব। খুড়িমাকে প্রণাম করে আসা হয়নি বিজয়ের পর। যাব তো, কিন্তু তুমি কি বলো? কিকিরা একটু ভেবে বললেন, নিশ্চয়ই যাবে, 100 বার যাবে। আমি বলি কি, তুমিও একদিন অমূল্যকে কোনো ছুতোয় এ বাড়িতে ডেকে আনো। ওকে ডেকে আনবো? কেন? সে না হয় পরে বলবো। ভেবে দেখো ডাকতে পারবে কি না। যাও, এখন যাও, ছেলেটাকে আর দাঁড় করিয়ে রেখো না। আচ্ছা, চলি। ফকির তিনজনের দিকে তাকিয়ে ম্লান হাসলেন, তারপর ছেলেকে নিয়ে চলে গেলেন। সামান্য চুপচাপ। চন্দন চেয়ার টেনে নিয়ে বসল। কিকিরা বললেন, বিশুকে কেমন দেখলে চন্দন? চন্দন তারাপদর কাছ থেকে সিগারেট চেয়ে নিয়ে ধরালো, বলল, আপনি যেমন বলেছিলেন তেমন তো মনে হলো না।
কিকিরা আর তারাপদ দুজনেই যেন অবাক হয়ে চন্দনের দিকে তাকালেন। চন্দন নিজের থেকেই বলল, আমার মনে হলো এমনিতে ওর কোনো অসুখ নেই, তবে খানিকটা নার্ভাস হয়ে রয়েছে। আর একটা জিনিস দেখলাম, ওকে ঘুমের ওষুধ একটু বেশি খাওয়ানো হয়েছে। দেখলেন না কেমন ঝিমোনো ভাব? কি ভেবে কিকিরা বললেন, শরীর মনের কোনো ক্ষতি হয়েছে? না, তা আমার মনে হলো না। সেরে যাবে? না সারার কি আছে কিকিরা, একটা আচমকা শখ হয়তো পেয়েছে, কিন্তু সেটা মানুষ নিজের থেকেই ধীরে ধীরে সামনে নেয়। বিশু পাগলও হয়নি, উন্মাদও নয়, ভাবার মতন কিছু দেখলাম না। বরং বলতে পারেন ওকে নিজের থেকে ধাক্কাটা সামলাতে না দিয়ে গাদা গুচ্ছের ওষুধ খাইয়ে আর চারপাশ থেকে বেঁধে রেখে সেক করে দেওয়া হয়েছে। কিকিরা যেন খুশি হলেন, বললেন, তুমি যা বলছো তা যেন সত্যি হয়। চন্দন ঠাট্টা করে বলল, আমি ঘোড়ার ডাক্তার নই কিকিরা স্যার। তারাপদ জোরে হেসে উঠল। কিকিরাও পাল্টা ঠাট্টা করে বললেন, আবোলা জীবের ডাক্তারি করা আরো কঠিন হে স্যান্ডেলউড। পেটে ব্যথা হলেও সে বলতে পারবে না, মাথা ধরলেও নয়, বুঝলে? আরো দু চারটে হাসি তামাশার কথা হলো। তারপর কিকিরা বললেন, এবার কাজের কথা হোক, কি বলো তারাপদ? মাথা নাড়ল তারাপদ। একটু চুপচাপ বসে থেকে কিকিরা বললেন, চন্দন, তুমি তো মোটামুটি সবই শুনেছ। ঘোড়া সাহেবের কুঠিটাই যা তোমার দেখা হয়নি, তা সেটাও কাল পরশু দেখিয়ে আনব। এখন কাজের কথা শুরু করি। চন্দন আর তারাপদ তাকিয়ে থাকল কিকিরার দিকে। কিকিরা বললেন, আমি অনেক ভেবেচিন্তে দেখেছি ঘোড়া সাহেবের কুঠি নিয়ে যে ঝঞ্ঝাট বেঁধেছে সেটা নেহাত ওই বাড়িটা নিয়ে নয়। তোমরা বলবে, কেন বাড়ি নিয়ে নয় কেন? তার জবাবে আমি তারাপদর কথাটাই বলবো। বাড়ি নিয়ে ঝঞ্ঝাট হলে সেটা আইন আদালত করে ফয়সালা হতে পারত, তা কেন হচ্ছে না? কেন অমূল্য আর ফকির দুজনেই ওই বাড়ির ওপর ঝুঁকে পড়েছে? ঠিক কিনা বলো? তাছাড়া ঘোড়া সাহেবের কুঠি এতকাল পড়ে থাকল, কেউ তা নিয়ে মাথা ঘামালো না। হঠাৎ আজ মাস দুই ধরে দু তরফের টনক নড়ার কারণ কি? চন্দন বলল, ফকিরবাবু আপনাকে কি বলছেন? কিছুই তো বলছে না। ওর কথাবার্তা থেকে বরং মনে হয় বিশুকে ভুলিয়ে ভালিয়ে কুঠিতে নিয়ে গিয়ে অমূল্যরা একটা ভয়ঙ্কর কিছু করবার মতলব এঁটেছিল, পারেনি। এখন ফকিরের রোগ চেপে গিয়েছে। তারাপদ বলল, ভয়ঙ্কর কি করত কিকিরা? লুকিয়ে রাখতে পারত, গুম করত, মেরে ফেলতেও পারত। কেন নিজের ভাইপোকে কেউ মেরে ফেলে? টাকা পয়সা সম্পত্তির লোভে খুন খারাপি তো হয়েই থাকে। চন্দন বলল, তা ঠিক, কথায় বলে অর্থই অনর্থের মূল। রাজবাড়ির সেই কেস না কিকিরা? কিন্তু আমি ভাবছি বিশু একজন অচেনা সাধু বাবার কথায় বিশ্বাস করে তার পেছন পেছন কুঠি বাড়িতে গেল কেন? কিকিরা হাতের আঙুল মটকাতে মটকাতে বললেন, তুমি ঠিকই ভাবছ। নেহাত কৌতূহলের জন্য যেতে পারে, কিংবা ভয়। আমি ভাবছি এছাড়া
অন্য কোনো কারণ থাকতে পারে কিনা? তারাপদ বলল, তা কেন ভাবছেন? ভাবছি এই জন্যে যে বিশু সাধু বাবার কথায় ভুলে না হয় কুটি বাড়িতে গেল, কিন্তু সেই সময় অমূল্যর শালা চরণ তার লোক নিয়ে সেখানে হাজির থাকবে। কেন কেন চরণরা গিয়েছিল? কে তাদের নিয়ে গিয়েছিল? চন্দন কান চুলকোতে চুলকোতে বলল, আপনি কি বলতে চান ওই সাধু বাবাই বিশুকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে অমূল্যর ওই শালার হাতে তুলে দিয়েছিল? মাথা নাড়লেন কিকিরা। না, অতটা বলতে পারছি না। তা যদি হতো তবে বিশুকে চরণদের হাতে তুলে দিয়ে সাধু বাবা পালাতো, কিন্তু তা তো হয়নি। উল্টে সাধু বাবাদের সঙ্গে চরণদের কথা কাটাকাটি হয়েছে, সাধু বাবাকে গুলি করা হয়েছে। গুলি খেয়ে সাধু বাবা পালিয়েছে? তারাপদ বলল, ম্যাজিক দেখিয়ে উধাও। কিকিরা বললেন, গুলি খেয়েছে কিনা তা বলতে পারবো না, তবে বিশুর মুখে আমি যা শুনেছি তাতে বুঝতে পারলাম চরণদের সঙ্গে সাধু বাবার কথা কাটাকাটি আর ঝগড়া থেকে বিশু বুঝতে পারছিল চরণরা সাধু বাবার কাছে কিছু জানতে চাইছিল, আর সাধু বাবা বলছিল না। ও সেই রাগেই কি বন্দুক চালায় চরণরা? তাই তো মনে হয়। সামান্য চুপচাপ থেকে তারাপদ চন্দনকে বলল, আমার মাথায় না কিছু ঢুকছে না রে চাঁদু। সাধু বাবাও একটা মিস্ট্রি। বিশুকে কেনই বা ডেকে নিয়ে যাবে, আর কেনই বা উধাও হয়ে যাবে? লোকটার কোনো ট্রেসই আর পাওয়া গেল না। কিকিরা বললেন, আমার কাছে এখন দুটো প্রশ্নই আসল। প্রশ্ন দুটো কি? চন্দন বলল, ওই সাধু বাবা লোকটি কে? কেন সে হঠাৎ এসে হাজির হয়েছিল এখানে? মজার ব্যাপার কি জানো? সাধু বাবা এখানে আসার সময় থেকেই ওই কুঠি বাড়ি নিয়ে গন্ডগোল। কেন? আর আপনার দ্বিতীয় প্রশ্ন, কি জন্যে সাধু বাবা বিশুকে নিয়ে কুঠি বাড়িতে গিয়েছিল? কেন বলেছিল বিশুকে যে কুঠি বাড়িতে গেলে তার ভালো হবে? আর কেনই বা চরণ সাধু বাবার সঙ্গে ঝগড়া চেঁচামেচি করছিল? কি জানতে চাইছিল? কেন তারা সাধু বাবার পিছু ধরেছিল? তারাপদ বলল, আপনি বলতে চাইছেন সাধু বাবাই সব গন্ডগোলের মূল? নিশ্চয়ই। চন্দন বলল, মানে সাধু বাবার হাওয়া হয়ে যাওয়ার ব্যাপারটা, ওটা স্রেফ চালাকি, এক ধরনের ম্যাজিক। সেই ঘর, জানলা, সিঁড়ি তোমায় দেখাবো, দেখলেই বুঝতে পারবে। আমিও ওখান থেকে ভ্যানিশ হতে পারি, ওটা কিছু নয়। তবে হ্যাঁ, কুঠি বাড়ির একটা ঘরে ডাবল উইন্ডো আছে, এটা সাধু বাবা কেমন করে জানল? আর কেনই বা সে ওই ঘরটাই বেছে নিয়েছিল, নিয়ে বিশুকে নিয়ে গিয়েছিল? বলে একটু থেমে আবার বললেন কিকিরা, প্রথমে আমার মনে হয়েছিল ম্যাজিকে যেরকম ভ্যানিশিং ট্রিক দেখানো হয় এখানেও তাই হয়েছে। জানলাটা দেখার পর বুঝতে পারছি ওটা একটু অন্যরকম। সাধু বাবা সব জেনেই ঘর বেঁচেছিল, মানে জানলার ব্যাপারটা সে জানত। চন্দন আর তারাপদ
পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করল। চন্দন বলল, তারা বলছিল ওই ঘরে কেউ একজন এখন থাকে। থাকার চিহ্ন দেখেছি, লোক দেখিনি। হয়তো কেউ একজন ঘরে থাকতো, পাহারা দিত। খুব সম্ভব সাধু বাবারই আস্তানায় ছিল ওটা। কিন্তু কেন? ওই ঘরে কি আছে? কেউ কোনো কথা বলল না। অনেকক্ষণ পর চন্দন বলল, সাধু বাবাকে আর খুঁজে পাওয়া যাবে না? কিকিরা বললেন, চেষ্টা করছি, লোক লাগিয়েছি। বলে তারাপদর দিকে তাকালেন। বললেন, তোমায় একটা কথা বলা হয়নি তারাপদ। লোচন আজ বিকেলে বলছিল যে শশীপদকে আবার তার গ্রামে দেখা গিয়েছে। শশীপদকে? চন্দন জিজ্ঞেস করল। সাপের ওঝা। কিকিরা যেন কেমন করে হাসলেন। ওই ওঝাটিকে ধরতে হবে হে। নকুলকে আমি বলেছি। নাও, ওঠো, রাত হলো, আর নয়। নবম পরিচ্ছেদ। পরের দিন সন্ধ্যের মুখে লোচন এসে কানে কানে কথা বলার মতন করে কিছু বলল কিকিরাকে। কিকিরা তারাপদদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। খানিকটা আগে চন্দন আর তারাপদকে নিয়ে ঘোড়া সাহেবের কুঠি ঘুরে এসেছেন। ক্লান্ত হয়ে পড়েছিলেন খানিকটা। লোচনের কথায় ব্যগ্র হয়ে বললেন, কই, কোথায়? তাকে নিয়ে এসো। লোচন মাথা নেড়ে বলল, এখানে আসবে নাই বাবু, খেপাকে নকুল ধরে রেখেছে। কিকিরা বললেন, বেশ, চলো। বলে তারাপদদের দিকে তাকালেন। তোমার শশীপদ, চলো, দেখে আসবে, চলো। বাড়ির বাইরে ঠাকুর দালানের পেছন দিকে একটা ঘরে নকুল শশীপদকে ধরে বেঁধে বসিয়ে রেখেছে। ঘরে আলো নেই, চারদিকে গাছপালা ডোবা, মস্ত একটা তেঁতুল গাছ সামনে। কিকিরা আসতেই নকুল দরজার কাছ থেকে সরে দাঁড়ালো। পেলে কোথায় নকুল? কিকিরা জিজ্ঞেস করলেন। কাছকেই ছিল, সাহানা ঠাকুরের বাড়ির কাছে খ্যাপা ঘুরঘুর করছিল। কিকিরা ঘরের মধ্যে তাকালেন। অন্ধকার ঘুপচি ঘর, বাইরে চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে। কাল কোজাগরী পূর্ণিমা। কিকিরা বললেন, অন্ধকারে তো ঠাউর করতে পারছি না, বাইরে আনো হে নকুল, শশী ওঝাকে দেখি। আজ্ঞা যদি ছুট দেয়? দেবে না, তুমি আছো না। বলে কিকিরা শশীপদকে বাইরে রাখলেন। শশীপদ বাইরে এলো। বাইরে এসে দেখল সবাইকে, তারাপদকেও। তারপর হাত জোর করে নমস্কার করল। কিকিরা চাঁদের আলোয় যতটা পারেন খুঁটিয়ে দেখলেন শশীপদকে। তারপর বললেন, দাওয়ায় দুদণ্ড বসা যাক শশীপদ, কি বলো? বলার সঙ্গে সঙ্গে বসে পড়ল শশীপদ। ওর চোখে কেমন যেন ঝিমুনি ভাব। কিকিরাও বসলেন। তারাপদ আর চন্দন দাঁড়িয়ে থাকল। লোচন সামান্য তফাতে, নকুল এক পাশে দাঁড়িয়ে। কিকিরা যেন শশীপদকে খানিকটা ভরসা দেবার জন্য বললেন, তোমার কথা অনেক শুনেছি শশীপদ, আমি তোমায় দেখতে চেয়েছিলাম, দু একটা কথা জিজ্ঞেস করব বলে। শশীপদ কথার জবাব দিল না। হাত জোর করে আবার নমস্কার করল কিকিরাকে। তারাপদ আর চন্দন হাসল।
সন্দেহ হলো কিকিরার। তুমি কি কিছু খেয়েছ? আজ্ঞা, আফিম। তা বেশ করেছ। আচ্ছা শশীপদ, তুমি নাকি সাপের মস্ত ওঝা? আমি লিজে কি বলবো। শশীপদ নিজের কান মোলে আবার নমস্কার করল। তা অবশ্য ঠিক, নিজের গুণ গাইতে নেই। তা শশীপদ, তোমায় দু একটা পুরনো কথা জিজ্ঞেস করব, বলবে? শশীপদ ঘাড় তুলে দেখল চারপাশ, তারপর আঙুল তুলে নকুলদের দেখালো, বলল, ওদের কাছে রাগ আরব না, বড় নির্দয়, যেতে বলুন কেনে ওদের। কিকিরা নকুল লোচনদের চলে যেতে বললেন। শশীপদ বায়না ধরল তারাপদরাও সরে যাক। অগত্যা ওরা সরে গেল। কিকিরা বললেন, এবার বলো, আজ্ঞা করুন। আমি করব? বেশ, তাহলে আমার প্রথম কথা, তুমি আমায় সত্যি করে বলো, ফকিরবাবুর ছোট কাকাকে তুমি চিনতে? শশীপদ মুখ তুলে তাকালো, বলল, বিলক্ষণ চিনতাম। শশীপদর ঝিমনো গলা যেন হঠাৎ ধাতে এলো। অবাক হলেন কিকিরা। তিনি কি সাপের কামড়ে মারা গিয়েছেন? না আজ্ঞে, মাথা নাড়ল শশীপদ। তুমি কি তাঁর ওঝাগিরি করেছিলে? কপালে দুহাত জোর করে ঠেকালো শশীপদ। ভগবান যাকে বাঁচান কর্তা, তাঁর আয়ু লয় হয় না। আমি ছোটবাবুর কাছে ছিলাম, বিষধর তাকে কামড়াইছিল বটে, কিন্তু তিনি বিষ খেয়ে নিলেন। কিকিরা অকারণ তর্ক করলেন না। ফকিরের ছোট কাকার বিষ হজম করার ক্ষমতা থাক বা না থাক, তাতে কিছু আসে যায় না। আসল কথা, ফকিরের কাকা সাপের কামড়ে মারা যায়নি। কিকিরা বললেন, তবে এরা যে জানে ছোট কাকা মারা গেছেন সাপের কামড়ে। শশীপদ এবার সোজা হয়ে বসল, তাকালো কিকিরার দিকে, বলল, ছোট মুখে বড় কথা হয় কর্তা, যদি শোনেন তো বলি। শুনব বলেই তো তোমায় খুঁজছি শশীপদ। সামান্য চুপ করে থেকে শশীপদ বলল, এই সংসার বড় পাপের জায়গা কর্তা। ধন দৌলত হলো গিয়ে সর্বনেশে। ছোট বাবু মারা যান নাই বাবু, ওসব হলো গিয়ে রটনা। কিকিরা বললেন, আমার তাই মনে হয়েছিল শশীপদ। ছোটবাবু যদি সত্যি মারা যেতেন, তবে কেউ না কেউ তাকে দেখত। অত বড় ঘরের ছেলে, করুন না কেন ধর্মকর্ম, সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ান না যেখানে খুশি। তাহলে তিনি মারা যাওয়ার পর কেউ কোনো খবর দেবে না, দেখবে না মানুষটাকে? এ হয় নাকি? শশীপদ বলল, ভাইদের হাত থেকে বাঁচতে বাবু রটনা করেছিলেন। এত বড় মিথ্যে রটনা কেউ করে অকারণে? জানি না কর্তা। বেশ, তোমায় জানতে হবে না, জানলেও তুমি বলবে না। একটা কথা বলো, ছোট বাবু এখনো বেঁচে? শশীপদ ঘাড় হেলালো। কোথায় আছেন তিনি? জানি না। তুমি আবার মিথ্যে কথা বলছো।
আমি বলছি ওই যে সাধু বাবা এই গাঁয়ে এসেছিলেন, তিনিই ছোটবাবু। শশীপদ কিকিরাকে দেখল, হাসল যেন, বলল, যা ভাবেন আমি জানি না। কিকিরা বুঝতে পারলেন আফিংখোর শশীপদ খুব সহজ মানুষ নয়। বললেন, তুমি আমায় ভুল বুঝছ শশীপদ, আমার কোনো স্বার্থ নেই। ফকিরবাবু আমার বন্ধু, আমি বিশুর জন্যে এসেছি। ফকিরবাবু বড় কষ্টে আছেন। শশীপদ যেন হাসি খুশি মুখ করল, বলল, তা জানি বাবু, একটা কথা বুঝতে লারি, ফকির বাবু আপনার বন্ধু, কিন্তু মিছা কথা বলে কেন? কিকিরা অবাক হবার ভান করে বললেন, মিছে কথা? কিসের মিছে কথা? ও আপনি জানেন বটে? না শশীপদ, আমি জানি না। একটু ভাবল শশীপদ, বলল, ফকিরের বেটাকে সে লিজে সাধু বাবার কাছে পাঠাইছিল? নিজে গিয়েছিল? শুনেছি। সবৈব মিছা, সবৈব মিছা। শশীপদ জোরে জোরে মাথা নাড়ল। ফকির লিজে তার বেটাকে পাঠাইছিল, সাধু বাবার কাছে পাঠাইছিল কর্তা। কেন পাঠাইছিল? কেন? আপনি জেনে নেবেন, ফকির আপনার বন্ধু বটে। তুমি বলবে না? না। কিকিরা কিছু যেন ভাবলেন, পরে বললেন, তুমি অমূল্যের লোক? ও সে আপনি যা ভাবেন কর্তা। কিকিরা এবার অধৈর্য বিরক্ত হলেন। শশীপদ বড় একগুঁয়ে জেদি। ভয় দেখিয়ে ওকে বাগে আনা যাবে না, লোভ দেখিয়েও নয়। কিকিরা বললেন, তাহলে তোমায় একটা কথা বলি শশীপদ, তোমার সাধু বাবা কোথায় আছেন আমি জানি না, কিন্তু কেন তিনি এখানে এসেছিলেন আমি জানি। যে ঘর থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন সেই ঘরের সব খবর আমি জেনেছি। একটা কথা তুমি জেনে রাখো, কুঠি বাড়ির মধ্যে যা আছে আমি কাল পরশুর মধ্যে তা বার করে আনব। আমার সঙ্গে যে নতুন বাবুটিকে দেখলে, উনি কলকাতার পুলিশের লোক, ওকে আনিয়েছি। অমূল্যকে বলো ওর যদি ক্ষমতা থাকে আমাদের সঙ্গে কুঠি বাড়িতে দেখা করতে, ফয়সালা সেখানেই হবে। যাও, তুমি যাও। শশীপদ এবার কেমন হতভম্ব হয়ে বসে থাকলো খানিক। কিকিরাকে দেখল, তারপর উঠে দাঁড়ালো, দুহাত জোর করে কপালে ঠেকিয়ে নমস্কার করল কিকিরাকে, কোনো কথা না বলে চলে গেল। ঘরে এসে কিকিরা সব বললেন তারাপদদের। চন্দন বলল, এই কাঁচা কাজটা কেন করলেন কিকিরা? একেবারে আলটিমেটাম দিয়ে দিলেন। উপায় ছিল না। কিন্তু কুঠি বাড়িতে কি আছে আপনি তো জানেন না। জানি না বলেই তো ধাপ্পা দিলাম। তো ধাপ্পায় যদি কাজ না হয়? না হলে আর কি করব? আমি যা যা সন্দেহ করেছিলাম তার অনেকগুলোই মিলে গেল। যেমন? যেমন ধরো, প্রথম হলো ফকির সব কথা বলছে না। 2 হলো ফকিরের ছোট কাকা বেঁচে আছেন। 3 হলো কুঠি বাড়ি নিয়ে সমস্ত গণ্ডগোল বেঁধেছে সাধু বাবা এখানে আসার পর। কাজেই ওই কুঠিতে এমন কিছু আছে যার কথা
সাধু বাবা ছাড়া অন্য কেউ জানে না। কথার মধ্যে তারাপদ বলল, আপনার কথা দেখে মনে হচ্ছে ফকির আর অমূল্য দুই তরফই সাধু বাবাকে চোখে চোখে রেখেছিল। হ্যাঁ। কেন? চিনতে পেরেছিল বলে। কাকা বলে চিনতে পেরেছিল? অবশ্যই। তো 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 তাহলে বাড়িতে আনলো না কেন? জানি না, হয়তো আনতে চায়নি। চন্দন বলল, আপনার বন্ধু ফকিরই আপনাকে ঠকালো কিকিরা? কিকিরা বললেন, আমি এই ব্যাপারটায় বড় অবাক হয়ে গিয়েছি চন্দন। ফকির কেন এমন করবে? যাকে কালই এর একটা হেস্ত নেস্ত করব, না হয় পরশু। দশম পরিচ্ছেদ। পূর্ণিমার পরের দিন কিকিরা দলবল নিয়ে ঘোড়া সাহেবের কুঠিতে হাজির হলেন। তখন সন্ধে হয়। কুঠির বাইরে চিপগাড়িতে লোচন আর নকুল। চারদিকে নজর রেখে বসে থাকার কথা, কিন্তু এই বিশাল কুঠিবাড়ির চারদিক তাদের পক্ষে দেখা সম্ভব নয়। যতটা চোখ যায় দেখছিল, কাল কোজাগরি গিয়েছে, আজও ফুটফুটে জ্যোৎস্না। আকাশ মাঠ ভেসে যাচ্ছে চাঁদের আলোয়। কিকিরা আজ ফকিরকে সঙ্গে নিয়েছেন। ফকির প্রথমটায় আসতে চাননি। কিকিরা তাকে বুঝিয়ে বলেছেন, তোমার যাওয়া দরকার, তুমি না গেলে আমার কাজের কাজ কিছুই হবে না। কাজেই ফকিরও এসেছেন। সামান্য খুঁড়িয়ে হাঁটছিলেন। নিচের তলায় ঘোরাঘুরির কোনো দরকার ছিল না। সোজা দোতলায় উঠে এসে কিকিরা বারান্দায় দাঁড়ালেন। সন্ধে যত ঘন হয়ে আসছে, জ্যোৎস্না তত উজ্জ্বল হয়ে উঠছিল। গাছপালার মাথায় জ্যোৎস্না, অর্ধেকটা বারান্দায় চাঁদের আলো এসে পড়েছে। চারদিক নিঝুম, বাতাস দিচ্ছিল। অনেকটা তফাতে রাশি রাশি জোনাকি উড়ছে। কিকিরার হাতে বড় টর্চ, আর সেই সরু ছড়ি। ফকিরের হাতেও বড় টর্চ। তারাপদর এক হাতে লণ্ঠন, বাড়ি থেকে বয়ে আনতে হয়েছে। কেননা কুঠি বাড়ির ঘরে যে লণ্ঠনটা আছে সেটা জ্বলবে কিনা কে জানে। এসব কিকিরার পরামর্শ। তারাপদর অন্য হাতে একটা ঝোলানো ব্যাগ, তার মধ্যে খুচরো কত জিনিস আছে। চন্দনের কাঁধে বন্দুক। ফকির বন্দুকটা সঙ্গে করে এনেছেন। চন্দন বন্দুক বইছিল। বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিকিরা ফকিরকে বললেন, চলো ঘরে যাই। দোতলায় সেই ঘর যেমন ছিল সেই রকমই পড়ে আছে। তারাপদ লণ্ঠনটা জ্বালালো। কিকিরা জানলা দুটো খুলে দিলেন। চারজনে বসে বসে সিগারেট শেষ করলেন। তারাপদ একবার বারান্দায় গেল, ফিরে এলো। ফকির বললেন, তুমি কি সত্যিই মনে করো যে অমূল্য আসবে? মাথা নাড়লেন কিকিরা। আসবে, আসা উচিত। চন্দন বলল, যদি না আসে? তাহলে বুঝবো আমার চালাকি খাটল না। ফকির আর কিছু বললেন না। চন্দন তারাপদকে নিয়ে আবার বারান্দায় চলে গেল। সময় যেন আর কাটছিল না। চুপচাপ বসে থাকাও যায় না। কিকিরা ফকিরের সঙ্গে মাঝে মাঝে কথা বলছিলেন। তারাপদ আর চন্দন ঘরে এলো। তারাপদ বলল, কোথাও কোনো ট্রেস পাচ্ছি না কিকিরা। অমূল্য বোধহয় এলেন না। কিকিরা বললেন, দেখো শেষ পর্যন্ত কি হয়। আরও খানিকটা সময় কাটল। কিকিরা উঠে ঘরের মধ্যে পায়চারি করলেন। ফকিরকে মাঝে মাঝে এ কথা সে কথা জিজ্ঞেস করছিলেন।
আবার একসময় ফিরে এসে লোহার খাটটায় বসলেন। ফকির ক্লান্ত হয়ে হাই তুললেন। চন্দন হতাশ হয়ে নিঃশ্বাস ফেলল, বলল কিছু। কিকিরাও হতাশ হয়ে পড়েছিলেন। হঠাৎ একবার আচমকা ঘর কাঁপানো শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে ছিটকে গেল লণ্ঠনটা। কাঁচ ভাঙল, মাটিতে পড়ে দপদপ করে জ্বলতে জ্বলতে নিভে গেল। ঘরের মধ্যে কেমন ধোঁয়াটে ভাব, কেরোসিন আর গন্ধকের গন্ধ। কিকিরা আর ফকির প্রায় লাফ মেরে খাটের তলায় বসে পড়েছেন ততক্ষণে। তারাপদ আর চন্দন দেওয়ালের দিকে সরে গেছে। জানলার দিকে তাকালেন কিকিরা। জানলা দিয়ে এসেছে গুলিটা। ঘর অন্ধকার, টর্চ জ্বালানো উচিত নয়, জ্বালালেই বিপদ। কিকিরা ফকিরের হাতে চাপ দিলেন, ফিসফিস করে বললেন, টর্চ জ্বেলো না। ঘর থমথম করতে লাগল। জানলা দিয়ে কেউ ভেতরে আসছিল। বাইরের জ্যোৎস্নার দরুন তাকে অস্পষ্ট ভুতুরে ছায়ার মতন দেখাচ্ছিল। কে? অমূল্য? ফকির অস্ফুট গলায় আচমকা বললেন। মূর্তি ততক্ষণে ঘরে এসে দাঁড়িয়েছে জানলার কাছে। বলল, হ্যাঁ, তুমি আমাদের ওপর বন্দুক চালালে? বন্দুক চালাইনি, পটকা চালিয়েছি। বাতিটা নিভিয়ে দিলাম। টর্চ জ্বালাবার চেষ্টা করো না। তোমার সেই পুরনো বন্ধু কোথায়? ফকির চুপ করে থাকলেন। কিকিরা জবাব দিলেন, আমি হাজির রয়েছি। হাজির রয়েছেন তা জানি, আমিও হাজির। আপনি আমায় আসতে বলেছিলেন। শশীপদ বলেছে? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। কেন? কথা বলবো বলে। কিসের কথা? তোমাকে তুমি বলছি, রাগ করো না। তুমি ফকিরের ছোট ভাই। বেশ, বলুন। কিকিরা যে অন্ধকারে সন্তর্পণে কি করছিলেন ফকিরও জানতে পারছিল না। কিকিরা বললেন, এই কুঠি বাড়ি নিয়ে তোমাদের দুই ভাইয়ের ঝগড়ার মিটমাট হয় না? অমূল্য রাগল না, তবু গলার স্বর অন্যরকম শোনাল। আপনি আমাদের মধ্যে নাক গলাতে কেন এসেছেন? হ্যাঁ, বাড়ির ব্যাপার বাড়ির মধ্যেই মিটে যাওয়া ভালো। তুমি আমায় ভুল বুঝছো। আমি নাক গলাতে আসিনি। তাছাড়া আমি এসে খারাপ তো কিছু করিনি। ধরো, এই বাড়ির মধ্যে যে জিনিসটা রয়েছে সেটার হদিশ তো পেয়েছি। এবারে অমূল্য উপহাসের গলায় বলল, আমার চোখে আপনি ধুলো দেওয়ার চেষ্টা করবেন না। কলকাতা থেকে দুটো ছোকরার সঙ্গে করে এনেছেন, তার মধ্যে একটাকে আপনি পুলিশের লোক বলে চালাতে চাইছিলেন, সে ডাক্তার। কিকিরা ঘাবড়ালেন না, বললেন, তোমার সব দিকে নজর আছে, লোকজনও জায়গা মতন রেখে দিয়েছ দেখছি। ফকিরের বাড়িও বাদ দাওনি। কিন্তু এই ব্যাপারটায় ভুল করছো। কোন ব্যাপার? এই বাড়ির মধ্যে কি আছে তা আমি জানতে পেরেছি। অসম্ভব, আপনি পারেন না। বেশ, তাহলে তুমি আমার জানার একটা নমুনা দেখো। যেখান দিয়ে তুমি উঠে এসেছো সেখানে যাও, ওই জানলাটার কাছে। প্রথম জানলার ডান দিকের কাঠের মাথার দিকে হাত দাও। একটা জায়গায় ছোট্ট গর্ত মতন দেখবে, একটা আঙুল বড় জোর ঢুকতে পারে। সেখানে আস্তে আস্তে চাপ দাও, সোজা চাপ দেবে। যখন বুঝবে লোহার মতন কিছুতে আঙুল ঠেকছে, তখন জোরে চাপ দেবে। যাও, দেখো।
অমূল্য সামান্য চুপ করে থাকল, ভাবল, কি হবে চাপ দিলে? যা হবে দেখতেই পাবে। জানলার ডান দিকের কাঠ সরে ফোকর বেরুবে। আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? দেখতেই পাবে। সাধু বাবা ওই জিনিসটি হাতছাড়া করেননি। তাহলে আপনি বা করছেন কেন? আমি যা বলেছি তুমি মন দিয়ে শোনোনি। আমি বলেছি হদিশ পেয়েছি, বলিনি সেটা আমার হাতে এসেছে। আপনি হদিশ পেয়েছেন অথচ হাতাননি? দাদা আপনাকে বৃথাই এনেছে? অমূল্য বিদ্রূপ করল যেন। না, হাতাতে পারিনি, এক জায়গায় আটকে গিয়েছি। অমূল্য আর কোনো কথা বলল না, জানলার দিকেই ফিরে গেল। কিকিরা তাঁর সেই ছড়ির মধ্যে থেকে লিকলিকে গুপ্তিটা আগেই বার করে নিয়েছিলেন। আস্তে আস্তে নিঃশব্দে উঠলেন। ওঠার আগে ফকিরের হাতে চাপ দিলেন সামান্য। অমূল্য জানলার কাঠের ফ্রেমে হাত রেখে দাঁড়ালো। বন্দুকটা বাঁ হাতে নিয়ে ডান হাতে কাঠের চারদিক হাতড়াতে লাগল। কিকিরা ছায়ার মতন অমূল্যর পিছনে গিয়ে গুপ্তির ডগাটা একেবারে তার ঘাড়ের কাছে ছোঁয়ালেন। চমকে উঠে অমূল্য হাত নামাল। কিকিরা শান্ত গলায় বললেন, বন্দুক ধরার আর চেষ্টা করো না। আমার গুপ্তি দেশি নয়, বিলিতি, উইনস্টন কোম্পানির। তোমার গলা ফুটো হয়ে যাবে। অমূল্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকল। কিকিরা ফকিরকে টর্চ জ্বালতে বললেন। টর্চ জ্বাললেন ফকির। আলোয় অমূল্যকে দেখা গেল কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে। কিকিরা তারাপদকে বন্দুকটা সরিয়ে নিতে বললেন। তারাপদ এগিয়ে এসে বন্দুক সরিয়ে নিল। একনলা বন্দুক। ফকির কিকিরার পড়ে থাকা টর্চটা মাটি থেকে উঠিয়ে নিয়ে সেটাও জেলে ফেললেন। সামান্য চুপচাপ। কিকিরা অমূল্যকে ঘুরে দাঁড়াতে বললেন। জোড়া টর্চের আলোয় অমূল্যকে স্পষ্ট দেখা যাচ্ছিল। কালো প্যান্ট, কালো জামা, পায়ে মোটা কেডস, স্বাস্থ্যবান চেহারা। কিকিরা বললেন, তুমি যথেষ্ট সাহসী, কিন্তু চালাক নও। আমি ম্যাজিশিয়ান, কথায় ভুলিয়ে 10 আনা কাজ হাসিল করি। যাকে তোমার সঙ্গে সরাসরি কয়েকটা কথা বলতে চাই। ফকির এখানে রয়েছে, কথা বলতে রাজি আছো? অমূল্য ভাবল কিছু, বলল, রাজি, কিন্তু একটা কথা, আমি আপনাদের কাউকে গুলি করতে চাইনি। চাইলে করতে পারতাম, আমার গুলি ফসকায় না। তাছাড়া আমি কিন্তু একা আসিনি, আপনাদের মতো আমারও লোক আছে নিচে। আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে। কিকিরা বললেন, না, তোমার ক্ষতি হবে না। আমি জানি তুমি আমাদের কারোর ওপরে গুলি চালাওনি। বেশ, তাহলে বলুন। কিকিরা গুপ্তিটা নামিয়ে নিলেন। বললেন, তোমাদের 2 ভাইয়ের মধ্যে এই কুঠি বাড়ি নিয়ে রেষারেষি শুরু হলো কেন হঠাৎ? অমূল্য কোনো জবাব দিল না। কিকিরা বললেন, সাধু বাবা এখানে আসার পর তোমাদের এই রেষারেষি। ওই সাধু বাবা যে তোমাদের ছোট কাকা, তা নিশ্চয়ই জানতে পেরেছিলে। পেরেছিলাম,
কাকা নিজেই লোক মারফত গোপনে খবর দিয়েছিল। তাকে তোমরা বাড়িতে নিয়ে যাওনি কেন? অমূল্য একবার ফকিরের দিকে তাকালো। সেটা অসম্ভব ছিল। তোমার কাকা তাহলে এখানে এসেছিলেন কেন? দাদাকে জিজ্ঞেস করুন। কিকিরা ফকিরের দিকে তাকালেন। ফকির সামান্য চুপচাপ থাকার পর বড় করে নিঃশ্বাস ফেললেন। বললেন, আমি যা বলতে চাইনি কিঙ্কর, এবার আর তা না বলে উপায় নেই। আমি যা বলছি তা সত্যি। আমাদের ছোট কাকা আমাদের বংশের কুলাঙ্গার। অনেককাল আগের কথা। আমার বাবা, মেজ কাকা মানে অমূল্যর বাবা, দুজনেই জীবিত। মেজ কাকার নতুন বাড়িও তৈরি হয়ে গিয়েছে। আমাদের তখন বয়স কম। বাড়িতে প্রায়ই ছোট কাকাকে নিয়ে গণ্ডগোল হতে শুনতাম। দিন দিন অশান্তি বেড়েই চলল। শেষে একদিন ছোট কাকা উধাও হয়ে গেল। কিছুদিন পরে ফিরে এলো গেরুয়া পরে। আবার একদিন উধাও। তারপর শুনলাম কাকা আমাদের বংশের সমস্ত সৌভাগ্যের যা মূল সেটা চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে। আমাদের বাড়িতে 4 পুরুষের এক মনসা মূর্তি ছিল। সোনার মূর্তি, অপরূপ দেখতে, মূর্তির চোখে হিরে, আরও কিছু দামি পাথর ছিল গায়ে। মূর্তির সঙ্গে ছিল একটা সোনার সাপ, তার 2 চোখে 2টো লাল চুনি। এই মূর্তি কোনো দিন বাইরে থাকতো না, থাকতো সিন্দুকের চোরা খোপের মধ্যে। মনসা পুজোর দিন তার পুজো হতো বাড়িতে, ঠাকুর ঘরে, আবার সেটা সিন্দুকে তুলে রাখা হতো। ফকির থামলেন, যেন একটু দম নিচ্ছিলেন। কিকিরা বললেন, নিশ্চয়ই খুব মূল্যবান মূর্তি। তা তো হবেই। টাকায় শুধু মূল্যবান নয়, অমন মূর্তি ভূভারতে খুঁজে পাবে কিনা সন্দেহ। আমাদের বংশে ওই মূর্তির অন্য মূল্য সে তোমরা বুঝবে না। ছোট কাকা ওই মূর্তি নিয়ে পালিয়ে যাবার পর কাকাকে আমরা ত্যাগ করলুম। বাবার মেজ কাকা শপথ করিয়ে নিলেন ভবিষ্যতে কোনো দিন ওই কুলাঙ্গার আর এই বংশের কারোর কাছে যেন একদিনের জন্যেও আশ্রয় না পায়। তাকে বিষয় সম্পত্তির এক কানা করিও যেন না দেওয়া হয়। আমরা এই প্রতিজ্ঞা ভাঙিনি। কেমন করে ভাঙব? কিকিরা বললেন, বেশ, প্রতিজ্ঞা না হয় না ভাঙলে, কিন্তু তোমাদের ছোট কাকা যেন জীবিত এটা জানতে। মাথা নাড়লেন ফকির। না, আমরা জানতাম কাকা মারা গিয়েছে। বিশেষ করে সাপের কামড়ে মারা যাবার খবর শুনে আমাদের মনে হয়েছিল যা হওয়া উচিত তাই হয়েছে। মা মনসাই তাঁর শোধ নিয়েছেন। কিন্তু ওই কাকা এখানে কেন এসেছিলেন? তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কি ছিল আগে বুঝিনি। যখন খবর পেলাম কাকা এসে ঘোড়া সাহেবের কুঠির কাছাকাছি রয়েছে, গোপনে দেখা করতে বলেছে, তখন ভেবেছিলাম হয়তো কাকা বুড়ো বয়সে তার কৃতকর্মের জন্য অনুতাপ জানাতে চায়। তারপর শুনলাম কাকা আমাদের বংশের সেই মূর্তি আর সাপ নিজের কাছেই গচ্ছিত রেখেছিল, এখন তা ফেরত দিতে চায়। কে তোমায় এ কথা বলেছে? বিশু। তুমি নিজে কেন কাকার সঙ্গে দেখা করতে যাওনি? রাগে, ঘেন্নায়। তাছাড়া আমি গেলে কাকা কিছুই বলতো না, বিশুকেই যেতে বলেছিল। কিকিরা অমূল্যর দিকে তাকালেন, বললেন, তুমিও কি নিজে যাওনি অমূল্য? আমি নিজেই একদিন গিয়েছিলাম। কাকা আমায় ওই একই কথা বলেছিল, ওই দাদা যা বলল।
তারপর সাধু বাবা যেদিন বিশুকে নিয়ে এই কুঠি বাড়িতে এলো, সেদিন তুমি নিজে না এসে তোমার শালা চরণকে পাঠালে কেন? অমূল্য চুপ। তার মুখ কেমন শক্ত কালো হয়ে আসছিল। দাঁতে দাঁত চাপল অমূল্য। হঠাৎ দু হাতে মুখ ঢেকে ফেলল। আমি বলবো না, বলতে পারবো না। তারাপদ চন্দন দুজনেই পাথরের মতন দাঁড়িয়ে। কিকিরা বললেন, আমি বলছি, জানি না ঠিক বলছি কি না। তোমার কাকা তোমায় বলেছিলেন তিনি বিশুকে ভুলিয়ে কুঠি বাড়ির এই ঘরে নিয়ে আসবেন। তোমার কাজ হবে বিশুকে গুলি করে মারা। তাকে আগে মারবে, তারপর তিনি তোমায় মনসা মূর্তি দেবেন, তাই না? অমূল্য ছটফট করছিল। বলল, হ্যাঁ, কাকা তাই বলেছিল। কিন্তু আমি অমূল্য রায়, মামলা মোকদ্দমা জমি জেরাত নিয়ে লাঠালাঠি ফৌজদারি করতে পারি, নিজের ভাইপোকে গুলি করতে পারি না। নিজের হাতে পারবে না বলে চরণদের পাঠিয়েছিলে? অমূল্য রুক্ষভাবে কিকিরার দিকে তাকালো। হ্যাঁ, কিন্তু আপনি যা বলছেন তা নয়। আমি চরণকে বলেছিলাম ওই শয়তানের কাছ থেকে আগে মূর্তির খবর জেনে নেবে, তারপর তাকে কুকুরের মতন গুলি করে মারবে, বিশুর গায়ে যেন আঁচড় না পড়ে। কথা শেষ করার আগেই অমূল্য প্রায় কেঁদে ফেলল। জড়ানো গলায় বলল, আমি ইতর নই, জন্তু নই। বিশুকে চরণরাই যে পরে কুঠির বাইরে এনেছে সে খবর আপনি রাখেন। না, তবে আমার সন্দেহ ছিল। দাদা আপনাকে যা বলেছে আপনি তাই বিশ্বাস করেছেন। কিকিরা সামান্য অপেক্ষা করে অমূল্যকে বললেন, আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করছি অমূল্য। বিশুকে গুলি করার দরকার হলে চরণরা যে কোনো সময় সেটা করতে পারত, সাধু বাবার সঙ্গে বচসা করত না। বলে অমূল্যর কাঁধে হাত দিলেন, যেন সান্ত্বনা জানালেন। অমূল্য ক্ষোভের গলায় বলল, দাদা আপনাকে ভুল বুঝিয়েছে, বিশুর সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। ফকির চুপ করেছিলেন। কিকিরা ফকিরকে বললেন, ফকির, তুমি আমার কাছে অনেকগুলো বাজে কথা, মিথ্যে কথা বলেছ। শুধু মিথ্যে বলনি, নিজের ছেলেটাকে তুমি লোকের চোখের আড়ালে রেখেছ, তাকে অনর্থক একগাদা ঘুমের ওষুধ খাইয়েছ, অ্যাবনর্মাল করে রেখেছ। কেন? তোমার কি সবসময় ভয় হতো বিশু স্বাভাবিক থাকলে সব কথা সাফসুপ বলে দেবে? ফকির মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলেন। অনেকক্ষণ পরে বললেন, হ্যাঁ, সে ভয় ছিল। তবে তোমায় আমি আগেই বলেছি, আমাদের বংশের এমন কয়েকটা কথা আছে যা আমরা বাইরে বলতে চাই না, বলতে পারি না, বলা নিষেধ। ছোট কাকার কথা, মনসার মূর্তির কথা আমি বাইরে প্রকাশ করতে চাইনি। আজ বাধ্য হয়ে বললাম তোমায়। তা অবশ্য বললে ফকির। কিকিরা একটু ইতস্তত করে বললেন, আমার কিন্তু মনে হচ্ছে তুমি আমার অমূল্য দুজনেই আলাদা আলাদা ভাবে তোমাদের কাকার কাছ থেকে মূর্তিটা পেতে চেয়েছিলে, তার জন্যেই এত। ফকির চুপ। অমূল্যও কথা বলল না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর কিকিরা বললেন, ফকির, আমি যেদিন তারাপদকে নিয়ে তোমার বাড়িতে এলাম,
দোতলা থেকে কে বন্দুক ছুঁড়েছিল? তুমি বলছো বিশু, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমি ছুঁড়েছিলাম, ফকির বললেন। কেন? তোমায় ঠকাতে চেয়েছিলাম। না না, ঠকানোই বা কেন? আমি তোমায় বোঝাতে চেয়েছিলাম বিশু কেমন, কি বলবো, পাগল পাগল ব্যবহার করছে। আমায় তুমি ক্ষমা করো ভাই। কিকিরা কেমন ম্লান মুখ করে হাসলেন, বললেন, আমায় তুমি সব কথা যদি খুলে বলতে ফকির, ভালো হতো। তুমি অন্যায় করেছ, তাছাড়া আমার মনে হয় তুমি আমায় অন্যভাবে একটা কাজে লাগাতে চেয়েছিলে। সেই মনসা মূর্তি যদি আমি খুঁজে বার করতে পারি এই কুঠি বাড়ি থেকে, তাই না? মাথা নাড়লেন ফকির। না কিঙ্কর, আমি মোটেই তা চাইনি। তুমি কলকাতা থেকে হঠাৎ আমার কাছে সেবার বেড়াতে এলে, এসে দেখলেই আমি ঝঞ্ঝাটে রয়েছি। আমি তোমায় সব কিছু খুলে বলতে পারছিলাম না। বিশু তখনও ধাক্কাটা সামলাতে পারেনি। আমি যে কি করব ঠিক করতে না পেরে বোকার মতো নিজের পায়ে কুড়ুল মেরেছি। তোমায় মিথ্যে কথা বলেছি, ছেলেটাকেও জবু থবু করে রেখেছি। তুমি না এলে ব্যাপারটা এতদূর গড়াতো না বোধহয়। তবে সত্যি বলছি, পরে আমার মনে হয়েছিল তুমি যদি কুঠি বাড়ি থেকে মনসা মূর্তি উদ্ধার করতে পারো, ভালোই হয়। অবশ্য সে আশা আমার কম ছিল। তবু তোমাদের বিশ্বাস ছিল এই মূর্তিটা এই বাড়িতেই আছে। হ্যাঁ, অমূল্য বলল। কাকা যদি ওভাবে পালিয়ে যায় তবে মূর্তি কোথায় থাকবে? কিকিরা বললেন, সে মূর্তি উদ্ধার হবে কেমন করে? তোমাদের ছোট কাকা অনেক আগেই বেচে বুচে দিয়েছেন। বাইরে সন্ন্যাসী হলেও ভেতরে কি তিনি তাই ছিলেন? যে মানুষ বাড়ি থেকে লক্ষ টাকার জিনিস চুরি করে সে মানুষ কি সাধু? অমূল্য বলল, তো তাই যদি হবে তবে কাকা এসেছিল কেন এখানে? কেন এসেছিল বুঝতে পারো না? না, প্রতিশোধ নিতে। যাকে তোমরা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ, বংশ থেকে বাদ দিয়েছ, এক কানা করি সম্পত্তিও দাওনি, সেই যে তোমাদের ক্ষমা করবে এ কথা বিশ্বাস করা মুশকিল। তার হাতে যতকাল টাকা পয়সা ছিল ফুর্তি ফার্তা করে দিন কাটিয়েছে। তারপর হয়তো তার দুর্দিন গিয়েছে। শেষে যখন বুঝলো তোমাদের ভাইয়ে ভাইয়ে সম্পত্তি নিয়ে ভাগাভাগি গণ্ডগোল রেষারেষি চলছে, তখন সে এলো মতলব নিয়ে তোমাদের মধ্যে আরও রেষারেষি খুনোখুনি বাঁধিয়ে এই বংশ প্রায় শেষ করে দিতে। ধরো অমূল্য, তুমি যদি বিশুকে সত্যিই খুন করতে, ফকির তোমায় ছাড়ত না, সেও তোমায় খুন করত। দুতরফে বিদ্বেষ, খুনোখুনি, রক্তারক্তি চলত। তারপর কোথায় গিয়ে এই শত্রুতার শেষ হতো ভগবানই জানেন। কাকা এত নীচ উন্মাদ, তার যদি অনুতাপ হতো সে গাছতলায় বসেই তোমাদের দুজনকে ডেকে মনসা মূর্তি ফেরত দিত। কেন সে এই ষড়যন্ত্রের মধ্যে যাবে? অমূল্য রাগে কাঁপছিল, বলল, আমি সেদিন চরণকে বলেছিলাম ওকে কুকুরের মতন গুলি করে মারতে, আর কোনোদিন যদি দেখতে পাই আমি নিজের হাতে গুলি করে মারব।
আর কোনো দিন তাকে পাবে না। আর কি সে আসে? নাও চলো, রাত হয়ে যাচ্ছে। ঘরের বাইরে এসে কিকিরা অমূল্যকে বলল, ওই ঘোরানো সিঁড়ি, এই জানলার কথা তুমি আগে জানতে? মাথা নাড়ল অমূল্য। না, কেমন করে জানবো? এখানে কে আসে? যদি জানতাম তাহলে কি কাকা পালাতে পারত? আমরা ভেবেছিলাম গুলি খেয়ে জানলা দিয়ে লাফ মেরেছে। পরের দিন খোঁজ করতে গিয়ে সিঁড়িটা দেখি। সিঁড়িটা বড় অদ্ভুত, বাগানে গিয়ে শেষ হয়েছে গাছপালার মধ্যে। কাকা ওখান থেকেই পালিয়েছে। কিকিরা বললেন, শশীপদ বলেছে তোমাদের কাকা এখনো বেঁচে আছে। শশীপদ কাকার হয়ে খবরাখবর দিত। আমি তাকে পয়সা দিয়ে কাজে লাগিয়েছিলাম। আজ সে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে ভয়ে, সহজে আর আসছে না। কুঠিবাড়ির নিচে এসে কিকিরা বললেন, তোমার লোকজন কোথায়? ডাকো। অমূল্য একটু হাসল, তারপর শীষ দেওয়ার মতন শব্দ করল, তীক্ষ্ণ শব্দ। বলল, চলুন, ওরা আসবে পেছনেই। হাঁটতে হাঁটতে কিকিরা বললেন, একটা কথা তোমাদের দুজনকেই বলি। রক্তে যদি তোমাদের মামলা মোকদ্দমা থাকে ভাই, সেটা আর কে রুখবে? তবে এই খুনোখুনি রক্তারক্তিটা ভাইয়ে ভাইয়ে না থাকাই ভালো। তাছাড়া যা গিয়েছে তা যখন আর ফিরে আসবে না, তখন তোমরা ও নিয়ে আর চিন্তা করো না। তোমাদের কাকা যা চুরি করে নিয়ে পালিয়েছেন, সেটা তোমাদের বংশের সৌভাগ্যের লক্ষ্মী হতে পারে, কিন্তু তিনি যা দিতে এসেছিলেন সেটা দুর্ভাগ্য। তোমরা বেঁচে গিয়েছ। ফকির চঞ্চল হয়ে পড়েছিলেন। কিকিরার হাত ধরে ফেললেন আবেগে। বললেন, কিঙ্কর, আমি তোমার কাছে বড় ছোট হয়ে গেলাম, কিন্তু বিশ্বাস করো, আমি যা করেছি তা দায়ে পড়ে বোকার মতন কাজ করেছি। আমায় ক্ষমা করো। কিকিরা ফকিরের কাঁধে হাত রেখে হেসে বললেন, আমি সবই বুঝেছি। নাও চলো, চলো অমূল্য। পেছনে পায়ের শব্দ শোনা গেল। মুখ ফিরিয়ে তাকালেন কিকিরা। তারপর হেসে অমূল্যকে বললেন, তুমি দেখছি অনেক সৈন্য সামন্ত এনেছিলে। অমূল্য লজ্জা পেয়ে হাসল। তারাপদ আর চন্দন কিকিরার পেছনে। চাঁদের আলোয় অতগুলো মানুষ ঘোড়া সাহেবের কুঠির বাগান দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে শুনল, দমকা বাতাস এসে গাছপালার পাতায় কেমন এক শব্দ তুলেছে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org